সেলিম খান, প্রশ্নটা এখন সবচেয়ে বড় হচ্ছে যে ইসরায়েলকে কি থামাতে পারবে? আপনি কি মনে করেন? দেখেন, এই মুহূর্তে যে ঘটনাটা চলছে, যে ইসরায়েল মানে গাজা যে এলাকাটা ৩ মাসের যুদ্ধবিরতির পর আবার নতুন করে ইসরায়েল হামলা শুরু করেছে, সেখানে হামলার পরে প্রতিদিন কিন্তু শত শত লোক হতাহত হচ্ছে এবং এই হতাহতের সংখ্যা বাড়া ছাড়া কমছে না। এবং ইসরায়েল সৈন্যরা দেখেন কি করছে, তারা ক্রমেই নিজের জায়গাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে গাজার ইসরায়েলের যে নিকটবর্তী এলাকাগুলো সেই পরিধি কিন্তু ক্রমেই বাড়াচ্ছে এবং বারবার বলছে যে এই পর্যন্ত হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এর মধ্যে কোনো ফিলিস্তিনি বাসভূমি থেকে শুরু করে কোনো কিছু গড়তে পারবে না। আপনি যদি দেখেন গাজার একপাশে যে গাজা সিটি, যেটা সেই গাজা সিটির এক অংশ হচ্ছে রাফা, সে রাফা পুরোপুরি প্রায় ৯০% বেশি পুরো ধ্বংস করে মানে একদম মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ফলে এই মাটিতে মিশিয়ে দেওয়ার যে ঘটনা ঘটলো, সারা দুনিয়া চেয়ে চেয়ে দেখছে। তারপরে আপনি কিভাবে মানে আমরা আশা করব যে তাদেরকে কেউ থামাবে? কারণ তাদের পেছনে তো ট্রাম্প সহ আমেরিকান নেতৃত্ব, আমেরিকা। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তাদের পেছনে লোক আছে, বাট গাজা বা ফিলিস্তিনের কথা যদি আমরা বলি, তাদের পেছনে তো কেউ নাই। তাহলে কি মানে ধরে নিতে পারি যে বিশ্ব মানচিত্রে আসলে ফিলিস্তিন বলে আর কিছু থাকছে না? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্ব মানচিত্রে আসলে ফিলিস্তিন কিন্তু সেই ইসরায়েল রাষ্ট্রটির জন্মের আগে একটা আবাসভূমি হিসাবে ছিল, সেটাও ছিল ব্রিটিশদের অধিকৃত। তার আগে কিন্তু ফিলিস্তিনি ল্যান্ড বলে কোনো কিন্তু দেশ বলে কি কোনো সময় ওইভাবে ছিল না, কিন্তু ফিলিস্তিনিরা ওই এলাকায় থাকতো এবং ওই এলাকার বাসিন্দা হিসাবে কিন্তু তারা পরিচিত। সেই ফিলিস্তিনিদের উৎখাতের প্রয়াস কিন্তু ইসরায়েল রাষ্ট্রটি যখন থেকে জন্ম নিল বা যখন থেকে ইউরোপ এবং আমেরিকা মিলে সিদ্ধান্ত নিল যে ওইখানে একটা ইহুদিদের জন্য একটা রাষ্ট্র হবে, যে রাষ্ট্রটির নাম হবে ইসরায়েল, যেটা ইসরায়েল মনে করে তাদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ অনুযায়ী এই জায়গাটাই হচ্ছে তাদের পবিত্র ভূমি এবং এইখানেই তাদেরকে ফিরে যেতে হবে। তো সেই ঘটনার পর থেকে কিন্তু আস্তে 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 ফিলিস্তিনিদের দিকে কখনো তাদেরকে প্রচণ্ড বেশিরভাগ সময়ই তাদের বিরুদ্ধে প্রচণ্ড বলপ্রয়োগের মাধ্যমে তাদেরকে হত্যা এবং নৃশংস অত্যাচারের মাধ্যমে তাদেরকে দূরে ঠেলতে শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে যে পশ্চিম তীর এবং গাজা, এই দুটো এলাকার মধ্যেই কিন্তু এখন সীমাবদ্ধ। আপনার যদি 1967 সালে যে আরব ইসরায়েল যুদ্ধে আরবরা হারার পরেই তখন কিন্তু যিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, ওনার নাম মোশে দায়ান কিন্তু সেই সময় বলেছিলেন যে গাজায় সেই তখন যে 4 লাখ ফিলিস্তিনি বাস করতেন, তার যুক্তি ছিল যে 4 লাখ ফিলিস্তিনিকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায় তাহলে গাজাটাকে পুরোপুরি ইসরায়েলের অংশ হিসাবে নিয়ে নেওয়া যায় এবং গাজাকে যদি ইসরায়েলের অংশ হিসেবে নিয়ে নেওয়া যায় তাহলে অনেক ঝামেলা, ফিলিস্তিন সংক্রান্ত যে অনেক ঝামেলা সেটা মিটিয়ে ফেলা যাবে। ভূমধ্যসাগরে যাতায়াতের একদম ঠিক কথা বলছেন, যে এক হচ্ছে যে ভূমধ্যসাগরে তাদের সাগরে যাওয়ার পথ আরও পথ খুলে যায়। 2 নম্বর হচ্ছে যে আপনার গাজা থেকে খুব অল্প দূরেই যে সমুদ্রের ভেতরে, সেই সমুদ্রের ভেতরে কিন্তু বিপুল পরিমাণ গ্যাস পাওয়া গেছে এবং ইসরায়েল কিন্তু বেশ কয়েকটি কূপ থেকে গ্যাস তুলছেও এবং এই গ্যাসের অধিকার যদি হিসাব করে দেখা যায় যে এই গ্যাসের অধিকার কিন্তু ফিলিস্তিনিদেরও এর অর্থ বা এই সম্পদের ভাগ পাওয়ার কথা, কিন্তু যদি তাদেরকে ওইখান থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু যে ফিলিস্তিনিদেরকে আর ভাগ দেওয়ার বা তাদেরকে স্বীকৃতি দেওয়ার কোনো কথাই কিন্তু আর উঠবে না। ঠিক একইভাবে সেই 1967 পর আবার 2025 এই এত বছর বাদে 33 আর 25 প্রায় 58 বছর বাদে আপনার আবার সেই প্রসঙ্গ আসছে যে ফিলিস্তিনিদের ওখান থেকে সরিয়ে দাও। আপনি দেখেন তখন 4 লাখ ছিল, এখন 22 লাখ লোক। ইতিমধ্যে ট্রাম্পের পক্ষ থেকে পর্যন্ত প্রস্তাব গেছে যে মিশর, জর্ডান এবং অন্যান্য যারা এমনকি আফ্রিকার কোনো দেশে দেশে যদি তাদের এবং সেটা মরুভূমির মধ্যে যদি তাদেরকে কোথাও শিফট করা যায় সেই কথাও কিন্তু মানে আমেরিকা এবং ইসরায়েল মিলে ভাবতে শুরু করেছে।